মা, চা খাবো। মাও কোনো প্রকার দ্বিরুক্তি ব্যতীত চা বানিয়ে দিতেন। আর এদেশে নিজের সব কাজ নিজেরই করতে হয়। পেট চালানোর জন্য চাকরি করে অর্থ উপার্জনও করতে হবে, পড়তেও হবে, আবার নিজের কাজ নিজেও করতে হবে। তাপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। বিছানায় এপাশ ওপাশ করার মধ্যে টেবিলের উপরে রাখা তার মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ভ্রু কুচকে এলো মেয়েটার। এখন আবার কে কল করেছে? সারাদিন পর কি একটু বিশ্রামও নিতে দেবে না? মনে একরাশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রূপন্তী। টেবিলের কাছে গিয়ে দেখলো মোবাইলের স্ক্রিনে জল করছে বিভানের নাম। এই আবার এখন কেন কল করেছে? হোস্টেলে ফিরে আসার আগ মুহূর্ত পর্যন্ত তো এর সাথেই ছিল সে। ইমাদ, অ্যালিনা, জ্যাক, দোলা, বিভান এবং সে মিলে বেশ আড্ডা দিয়েছে। রূপন্তীর ললাটে ভাঁজ পড়ল, তবে এ বিষয়ে আর খুব বেশি ভাবল না। হাতে তুলে নিল মোবাইলটা। কলটা রিসিভ করে ধরল কানের কাছে। নম্র স্বরে বলল, আসসালামু আলাইকুম। প্রায় সাথে সাথেই ওপাশ থেকে শোনা গেল, ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ কল করলেন যে? আমরা কিছুক্ষণ আগেও তো একসাথে ছিলাম। বিভান তেমন ইতিউতি করল না, সরাসরি বলল। নিচে এসো। রূপন্তী অবাক হলো, এ লোক আজ আবার এসেছে তার হোস্টেলের নিচে। কোনো জরুরি দরকার কি? কিন্তু একটু আগেও যখন তারা একসাথে ছিল তখন তো বলল না কিছুই। রূপন্তী সন্দিহান সুরে বলল, আপনি আজও এসেছেন, জরুরি কোনো কাজ আছে নাকি? নিচে এসো তাড়াতাড়ি, আমি অপেক্ষা করছি। কথাটা বলে গতকালের ন্যায় কলটা কেটে দিল বিভান। এটুকু বলতেই তার বেগ পেতে হয়েছে বেশ। তবুও বলেছে, না বলে কি আর উপায় আছে? মেয়েটা যে দিন দিন তাকে পাগল করে তুলেছে, শান্তি দিচ্ছে না কোনো কিছুতেই। কিছুটা সময় অতিবাহিত হতেই রূপন্তী বেরিয়ে এলো হোস্টেলের বাইরে। বিভান গতকাল যে স্থানে দাঁড়িয়েছিল সে স্থানেই দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা এগিয়ে গেল সেদিকে, ভদ্রভাবেই জিজ্ঞেস করল, কাল এলেন আবার আজ এলেন যে? বিভান জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, নিজেকে ধাতস্থ করে বলল, টাইগার তোমাকে বাড়ি ফিরে যেতে বলছে। রূপন্তী কিছুটা রুক্ষ কণ্ঠে জবাব দিল, আমি তো গতকালই বলে দিয়েছি ও বাড়ি আমার নয়, ও বাড়িতে আমি ফিরবো না। টাইগারের যদি আমাকে দেখতে ইচ্ছে হয় তবে এখানে নিয়ে আসবেন। বিভানের রাগ লাগলো। এত করে মেয়েটাকে বাড়ি ফেরার কথা বলছে আর এ কিনা ভাব নিচ্ছে। কটমট করে সে বলল, এসব ঢঙের কথা শুনতে আমি এখানে আসিনি। ভালো ভালো বলছি, বাড়ি ফিরে চলো। রূপন্তীর কপালে ভাঁজ পড়ল। সন্দিহান সুরে বলল, একটা সত্যি কথা বলুন তো, ওই বাড়ি ফিরে যাওয়ার কথা কে বলেছে, আপনি নাকি টাইগার? বিভান জোরে একটা নিঃশ্বাস ফেলল। নিজের স্বভাবের বাহিরে গিয়ে সে বলেই ফেলল, ওকে ফাইন, আমি বলেছি তোমার বাড়িতে ফিরে যাওয়ার কথা। কোনো টাইগার ফাইগারের কাছে এখানে নেই। এখন বাড়ি ফিরে চলো। রূপন্তী অবাক হলো। যে লোক তাকে দেখতে পারত না, তার বাড়িতে থাকতে দিতে চাইতো না, সে আজ তাকে বাড়িতে ফিরিয়ে নিতে এসেছে। তবে পরক্ষণে কিছু একটা ভেবে মুখ বাঁকালো সে। ভেঙচি কেটে বলল, কেন, খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে বুঝি? আমাকে আবার রাঁধুনি হিসেবে চাই? হ্যাঁ তাই চাই, এখন চুপচাপ আমার সাথে চলো। কিন্তু আমি ওই বাড়িতে ফিরবো না। রূপন্তীর কাট কাট কণ্ঠস্বর। প্রত্যুত্তরে বিভান শুধালো, শিওর তুমি? 100%। বিভান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কখন থেকে সে মেয়েটাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলছে আর কি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নাটক শুরু করেছে। নিজে থেকে যেতে এসে বাড়িতে ফিরতে বলেছে বলে এর ভাব বেড়ে গেছে। কি মনে করে নিজেকে? ঠিক আছে, সেও আর সে বলবে না বাড়ি যাওয়ার কথা, থাকুক এই হোস্টেলে পড়ে। বিভানের চোখ মুখ শক্ত হলো, দাঁত কিরমির করে বলল, ঠিক আছে, ফিরতে হবে না তোমাকে, আমি চলে যাচ্ছি। তুমি থাকোই হোস্টেলে পড়ে। কথাটা বলে বিভান আর এক দণ্ডও দাঁড়ালো না। গভীর ক্রোধে উন্মত্ত হয়ে হন হন করে হাঁটা ধরল পিছু ঘুরে। রূপন্তীও আর কথা বাড়ালো না, ভেঙচি কেটে পেছন ঘুরে পা বাড়ালো হোস্টেলের দিকে। ঠিক তখনই ঝড়ের গতিতে তার পানে ছুটে এলো বিভান। চিতা বাঘের ন্যায় থাবা বসিয়ে পেছন থেকে খামচে ধরল মেয়েটার চুল। তাতে দাঁত চিপে বলল, এক্ষুনি এই মুহূর্তে তুই আমার সাথে বাড়ি ফিরে যাবি। আকস্মিক আক্রমণে হক ঝুঁকালো রূপন্তী। ভয়ও পেল কিছুটা। চেঁচিয়ে উঠে বলল, কি করছেন কি? চুল ধরেছেন কেন আমার? চুল ছাড়ুন তাড়াতাড়ি। আমার খাওয়া হারাম করেছিস, থাকা হারাম করেছিস, ঠিকভাবে ঘুমোতে পর্যন্ত দিচ্ছিস না। আবার বলছিস বাড়ি ফিরবি না? বেয়াদব একটা মেয়ে, তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। রূপন্তী অবাক হলো। সে আবার কখন বিভানের থাকা খাওয়া হারাম করলো? সে তো আরও বাড়ি ছেড়েছে। গত কয়েকদিন ধরে লোকটার থেকে দূরে দূরে থাকার
চেষ্টা করছে। কলেজে বসে দেখা হয়, তাও বিভা নিজে থেকে তার কাছে আসে, সে যায় না। রূপন্তী অবাক কণ্ঠে বলল, আমি আবার কখন আপনার থাকা খাওয়া হারাম করলাম? আশ্চর্য। আশ্চর্য তো হবি, বদমেয়ে মানুষ। আমাকে ফাঁসি এখন হোস্টেলে এসে উঠেছিস। হোস্টেলে যদি উঠার ছিল তাহলে আগে উঠিস না কেন? দেশ থেকে হোস্টেল ঠিক করে এসেছিস না কেন? এখানে এসে আমার বাড়িতে উঠে আমাকে শেষ করলি কেন? বিভানের একের পর এক প্রশ্ন। অবাকের মাত্রা বাড়ল রূপন্তীর। এসব কি বলছে এই লোক? মাথা খারাপ হয়েছে নাকি? রূপন্তী বেশ অবাকের সাথেই ফের শুধালো, পাগল হয়েছে নাকি? কী সব বলছেন আপনি? পাগল তো হয়েছি বটে, নয়তো তোকে ফিরিয়ে নিতে আসতাম নাকি? রূপন্তীর মনে আরও হাজারটা প্রশ্নের উদয় হলেও এই মুহূর্তে চুলের ব্যথাটাও জোরদার। লোকটা কেমন, তার খবিসের নাই শক্তপোক্ত হাতটা দ্বারা খামচে ধরেছে মেয়েটার চুলগুলো। মনে হচ্ছে যেন মাথার চমড়া সহ চুলগুলো এখনই উঠে যাবে। রূপন্তী আপাতত প্রশ্ন করা বন্ধ করলো, চোখ মুখ খিঁচিয়ে বলল, আপনি পাগল হন আর ছাগল হন, আপাতত চুল ছাড়ুন, লাগছে আমার। আগে বল, আমার সাথে বাড়িতে ফিরবে কিনা, তারপর তোর চুল ছাড়বো। রূপন্তী রাগ ডাকলো। কোথা থেকে হঠাৎ উড়ে এসে কল করলো, তারপর বাড়ি ফিরে যাওয়ার জন্য চোটপাট দেখালো, এখন আবার চুল ধরেও টানাটানি করছে। মেয়েটা চোখ ঘুরিয়ে তাকালো আশেপাশে। রাস্তা থেকে হেঁটে যাওয়া পথচারীরা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে তাদের পানে। মনে হচ্ছে যেন কোনো উদ্ভট জীব জন্তু দেখছে তারা। রূপন্তী বিব্রত বোধ করলো, চিবিয়ে চিবিয়ে বলল, ফিরবো না আমি। যখন ওই বাড়িতে ছিলাম তখন তো রোজ রোজ অপমান করতেন, বাড়িতে থাকা নিয়ে খাওয়া নিয়ে খোঁটা দিতেন। এখন এত উতলা হয়ে উঠেছেন কেন বাড়িতে ফেরা নিয়ে? বিভান ক্রোধে দিশাহারা হলো, আরও জোরে চেপে ধরল রূপন্তীর চুল। হিসিয়ে বলল, তুই ফিরবি, তোর ঘর ফিরবে। মেয়েটা চুলের ব্যথা আরও বাড়ল। পেছন ঘুরে যে একটু বিভানের পানি তাকাবে বা কিছু বলবে তাও পারছে না। মাথাটা একটু নাড়াতে গেলেও ব্যথা পাচ্ছে ভীষণ। রূপন্তী তবুও নিজের চুল ছাড়ানোর চেষ্টা করলো বেজায়, তবে ব্যর্থ সে। এমন এক দাপুটে পুরুষালী শক্তির সাথে পেরে ওঠা এত সহজ নাকি? রূপন্তী একটু সময় নিয়ে ভাবল। শেষে আর উপায় না পেয়ে নিজের এক হাত পেছনে নিয়ে খামছে ধরল বিভানের পেট। এ পর্যায়ে হকচকিয়ে উঠলেও বিভানও। আকস্মিক এমন আক্রমণের জন্য সে প্রস্তুত ছিল না মোটেই। দ্রুত বেগে নিজের শরীরটা দূরে সরিয়ে নিতে চাইল বিভান, কিন্তু পারল না। রূপন্তী ইতোমধ্যে নিজের নখ দাবিয়ে দিয়েছে তার পেটে। এখন পেছনে সরতে গেলে নির্ঘাত তার পেটটা বাজেভাবে জখম হবে, রক্তাক্ত হবে। বিভান চোখ মুখ খিচিয়ে নিল, মৃদু স্বরে চেঁচিয়ে উঠে বলল, পেট থেকে তাড়াতাড়ি হাত সরা তোর। রূপন্তী হাত সরালো না, বাঁকা হেসে বলল, আগে আমার চুল ছাড়ুন, তারপর আপনার পেট। বিভান কটমট করল, দাঁতে দাঁত চেপে বলল, ছাড়বো না। তবে আমিও আপনার চুল ছাড়বো না। নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নাড়ি ভুড়ি সব বের করে রাস্তায় ফেলবো। রূপন্তী আরও জোরে খামচে ধরল বিভানের পেট। বেচারা সহ্য করতে পারল না, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ছাড়ছে চল, তুই পেট ছাড় আমার। রূপন্তী বিশ্বাস করতে পারল না বিভানকে। এই লোক বদমাইশ ভারী, তারপর দেখা যাবে তাকে দিয়ে মিথ্যা বলিয়ে পেট ছাড়িয়ে শরীর দূরে সরিয়ে নিয়েছে, আর চুলও ছাড়িনি। রূপন্তী তেমন ভাবল না, তৎক্ষণাৎ উত্তর দিল, আগে আপনি চুল ছাড়ুন, তারপর আমি পেট ছাড়বো। এই ছাড়ছি কিন্তু চুল, এখন তুই পেট ছাড়। কথাটা বলতে বলতেই বিভান ধীরে ধীরে চুল ছেড়ে দিল মেয়েটার। রূপন্তীও পেট ছেড়ে হাত সরিয়ে নিল। দুজনেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। তবে এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। রূপন্তী পেট ছাড়ার কিছুক্ষণের মধ্যে তার চুলের উপর আবারও হামলে পড়ল বিভান। পেছন থেকে চুলগুলো খামচে ধরে বলল, এবার কোথায় যাবি? হোস্টেলে উঠে শ্বাস বেড়ে গেছে তোর, আমার পেট খামচে ধরিস? রূপন্তী কটমট করল, মৃদু স্বরে চেঁচিয়ে উঠে বলল, এটা কিন্তু প্রতারণা। আপনি বলেছিলেন চুল ছেড়ে দিবেন। বলেছিলাম চুল ছেড়ে দেব, কথা অনুযায়ী চুল ছেড়ে দিয়েছে, কিন্তু চুল যে আবার ধরবো না তা কোথাও বলিনি। রূপন্তীর মেজাজ বিগড়াল। পেছনে হাত বাড়িয়ে আবারও আগের ন্যায় খামচে ধরতে চাইল বিভানের পেট, কিন্তু এবার লোকটা বেশ আটসাদ বেঁধেই নেমেছে। নিজের শরীরটা আগে থেকেই দূরে সরিয়ে রেখেছে, শুধুমাত্র হাতটা আছে রূপন্তীর চুলে। সে হাত যে খামচে ধরবে তাও পারছে না। হাত ধরতে গেলেই বিভান হাত নাড়িয়ে নাড়িয়ে চুলের এখানে ওখানে খামচে ধরছে আরও জোরে। ফলস্বরূপ রূপন্তীর চুলের ব্যথা বাড়ছে। বিভানের কর্মকাণ্ডে রূপন্তীর ক্রোধ বাড়ল ধপধপ করে।
লোকটা রাস্তার মধ্যে এই রাতে কি বাচ্চামো শুরু করেছে। দাঁতে দাঁত চাপলো মেয়েটা, চিবিয়ে চিবিয়ে বলল, আমি কিন্তু এখন চিৎকার করব। করো চিৎকার, কে বারণ করেছে? রূপন্তী বেশি ভাবল না। এক প্রকার ক্রোধের বশে সে গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠল। হেল্প, হেল্প! যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রূপন্তীর বিভানের চেঁচামেচির সময়ে ওই রাস্তা ধরে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাদের দুজনকে মারামারি করতে দেখেই গাড়ি থামালেন তারা। গাড়ি থেকে নেমে এলেন দুই বলিষ্ঠ দেহী শ্বেতাঙ্গ পুরুষ, দাঁড়ালেন রূপন্তী এবং বিভানের পাশে। তাদের মধ্যে একজন গম্ভীর স্বরে ইংরেজি বাক্যে প্রশ্ন করলেন। এখানে কি হচ্ছে? আকস্মিক পাশে কারো কণ্ঠস্বর শুনে সেদিকে ফিরে তাকালো দুজনে। পুলিশকে দেখে বেজায় চমকালো রূপন্তী। অন্তরাত্মা কেঁপে উঠল তার। বিভান ততটা না চমকালেও রূপন্তীর চুল ছেড়ে দিল। ভদ্র মানুষের ন্যায় শটান হয়ে দাঁড়ালো দুজনে। রূপন্তী জোরপূর্বক হাসল, নিজের চুলগুলো ঠিক করতে করতে বলল, কই কিছু না তো, এমনি দুই বন্ধু একটু মজা করছিলাম। বিভান একবার তাকালো রূপন্তীর পানে, নির্বিকার ভঙ্গিতে বলল, আমরা বন্ধু নই। পুলিশ সদস্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। পাশের জনকে আদেশ দিয়ে বলল, এ দুটোকে গাড়িতে তোলো। রূপন্তী আটকে উঠল। ভয়ে গলা শুকিয়ে এলো তার। এখন কিনা এই লোকের জন্য তাকে পুলিশও ধরবে? তারপর যদি তার জেল হয় তখন কি হবে? এই দেশে এসে শেষে কিনা জেল খাটতে হবে? সে যতদূর জানে এ দেশের আইন ব্যবস্থা যথেষ্ট কড়াকড়ি। বাংলাদেশে নাই ঘুষ দিয়ে মুক্তি পাওয়া যাবে না। সব হয়েছে এই লোকের জন্য। মানছে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই, তাই বলে পুলিশের সম্মুখেও সত্যিটা বলে দিতে হবে? এর মাথায় কি এইটুকু ঢোকেনি যে পুলিশ ধরলে তাকে একা ধরবে না, সাথে বিভানকেও ধরবে? রূপন্তী একটু গা ঘেঁষে দাঁড়ালো তার, চিবিয়ে চিবিয়ে বলল, মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে আপনার? সত্যি কথা কি বলতে বলেছিলাম আপনাকে, এখন পুলিশ ধরে নিয়ে গেলে কি করবেন? এদেশের পুলিশ কাউকে ধরে শুধু শুধু বন্দি করে রেখে দেয় না। স্টেশনে নেবে, জিজ্ঞাসাবাদ করবে, সঠিক উত্তর দিতে পারলে ছেড়ে দেবে। কথাটা বলে পরপর পুলিশের গাড়ির পানে হাঁটা লাগালো বিভান। ভাবলেশীনভাবে পুলিশদের বলল, চলুন। চোখ বড় বড় হলো রূপন্তীর। হৃদয় ভয় বাড়ল তার। পুলিশ স্টেশনে গিয়ে যদি সঠিক উত্তর না দিতে পারে, যদি ছাড়া না পায়, তবে তার পড়াশোনার কি হবে? তার বাবা মা ভাইয়ের কি হবে? তাছাড়া এই খবর দেশে পৌঁছালে যে কেলেঙ্কারি হয়ে যাবে। জুবাইদা বেগম, সালাম হোসেন এবং তার মা কত আশা করে এদেশে পড়তে পাঠিয়েছেন তাকে। তারা নিশ্চয়ই খুব কষ্ট পাবেন। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার। কেন যে সে বিভানের পেছনে লাগতে গেল আর কেন যে চিৎকার করতে গেল কে জানে। প্রয়োজনে বিভান তার সব চুল ছিঁড়ে ফেলতো, তবু তার চুপ থাকা উচিত ছিল। রূপন্তী দিশেহারা হয়ে বসে পড়ল রাস্তায়। চোখে তার চিকচিক করছে অশ্রুকণা। মেয়েটাকে বসে পড়তে দেখে কপাল কুঁচকালেন পুলিশ দুজন। একজন একটু ধমকের স্বরেই বললেন, কি হলো, এখানে বসে পড়েছেন কেন? গাড়িতে উঠুন। রূপন্তী এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠল। সে কিছুতেই জেলে যেতে চায় না, কিছুতেই না। এদেশে আসার পর থেকে একের পর এক বিপদ লেগেই আছে, শেষ পর্যন্ত কিনা এখন পুলিশের পাল্লায়ও পড়তে হবে। রূপন্তীর কান্না বিজড়িত কণ্ঠেই বলল, আমি কিচ্ছু করিনি, আমাকে দয়া করে ধরে নিয়ে যাবেন না, আমার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবেন। মেয়েটার কান্নার শব্দে বিরক্ত হলো পুলিশ সদস্য দুজনে। ফের আবার একজন বলল, গাড়িতে উঠুন। রূপন্তী উঠল না। রাস্তায় বসে বসে এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে সে। পুলিশ সদস্যদের বিরক্তি বাড়ল আরও। একটু এগিয়ে তারা দুজন মেয়েটার দুপাশ ধরল, টেনে উঠাতে চাইল বসা থেকে। রূপন্তী চেঁচিয়ে উঠল, অনুনয় করে বলল, আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি আর কোনো দিন কোনো মারামারিতে জড়াবো না। আমাকে কেউ জানে মেরে দিল, আমি তাকে মারবো না। পুলিশ দুইজন ছাড়লেন না তবুও। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে উঠে বসেছিল গাড়িতে, তবে ওই পুলিশদের রূপন্তীর গায়ে হাত দিতে দেখে নেমে এলো। থমথমে কণ্ঠে বলল, আপনার ছাড়ুন ওকে, আমি নিয়ে আসছি। পুলিশ সদস্যরা এক প্রকার বিরক্তিতে ছেড়ে দিলেন মেয়েটাকে। বিভান সাথে সাথে এসে ধরল রূপন্তীর এক হাত, টেনে হিঁচড়ে উঠাতে চাইল গাড়িতে। রূপন্তীর কান্না বাড়ল, ভেজা গলায় বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আপনি জানেন এখানে আমার কোনো দোষ ছিল না, আপনি আমার চুল টেনে ধরেছিলেন। আর তুমি আমার পেট।
কথাটা বলতে বলতে মেয়েটাকে টেনে হিঁচড়ে গাড়িতে উঠিয়ে বসালো বিভান। পুলিশ সদস্যদের পানে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, গাড়ি স্টার্ট করুন। রাত্রে কিছুটা বেড়েছে। বিভান আর রূপন্তী পাশাপাশি পুলিশ স্টেশনে বসে রয়েছে। মেয়েটা তো মধ্যে কাঁদতে কাঁদতে চোখ নাক ফুলিয়ে ফেলেছে, এখনও ক্ষণে ক্ষণে হেঁচকি তুলছে। পুলিশ ইন্সপেক্টর একবার তাকালেন রূপন্তীর পানে, অতপর বিভানের পানে তাকিয়ে শুধালেন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মারামারি করছিলেন কেন? আর আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কি? বিভান আর চোখে তাকালো রূপন্তীর পানে, হুট করে জবাব দিল, গার্লফ্রেন্ড। তো আবার যেই সে গার্লফ্রেন্ড নয়, একদম লিভিনে থাকা গার্লফ্রেন্ডও আমার। রূপন্তী চমকালো, বিস্ময়ে হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেল তৎক্ষণাৎ। মস্তিষ্কে নড়ে উঠল, এ কি বলছে এ লোক? গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড? এর সাথে শত্রুতা ব্যতীত আর কোনো সম্পর্ক তো তার নেই। রূপন্তীর অবাকত্বের মধ্যে ইন্সপেক্টর ফের প্রশ্ন করলেন, তাহলে গার্লফ্রেন্ডের সাথে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারি কেন করছিলেন? বিভান কোনো উত্তর দেবে তার আগেই মুখ খুলল রূপন্তী। মৃদু চেঁচিয়ে বলল, মিথ্যে কথা, আমি ওনার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নই, আমি ওনার শত্রু, শুধুমাত্র শত্রু। বিভান কপাল কুঁচকাল, ঘাড় বাঁকিয়ে তাকালো মেয়েটার পানে, কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, জেলে যেতে চেয়েছ? রূপন্তী তৎক্ষণাৎ ডানে বামে মাথা ঝাঁকালো। পরিপ্রেক্ষিতে বিভান চিবিয়ে চিবিয়ে বলল, তাহলে চুপ থাকো। তাই বলে আপনি আমাকে একদম গার্লফ্রেন্ড বানিয়ে দিলেন, তাও লিভিনে থাকা গার্লফ্রেন্ড? বিভান জবাব দিল না রূপন্তীর প্রশ্নের। মাথা ঘুরিয়ে আবার সে তাকালো ইন্সপেক্টরের পানে, মিকি হেসে বলল, আমার উপর রেগে আছে তো তাই মিথ্যে বলছে, ও আমার গার্লফ্রেন্ডে। ইন্সপেক্টর বোধহয় সন্দেহ হলো, কপালে ভাঁজ ফেলে তিনি শুধালেন, গার্লফ্রেন্ডের সাথে তাহলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারি করার মানে কি? আসলে হয়েছে কি, এই মাসখানেক পূর্বে আমরা এক বাড়িতে একসাথে থাকা শুরু করেছি, অর্থাৎ লিভিনে থাকা শুরু করেছি। সব ভালোই চলছিল, কিন্তু হুট করেই সেদিন ছোট একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। ও আমার সাথে রেগে গিয়ে বাড়ি ছেড়ে দিয়ে ও কলেজ হোস্টেলে ওঠে। আমিও নিজের রাগের কারণে প্রথমে ওকে বাড়িতে ফিরিয়ে নিতে চাইনি, তবে ধীরে ধীরে উপলব্ধি করলাম ওকে ছাড়া আমি থাকতে পারছি না, কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে, তাই ওকে ফিরে আনতে গেছিলাম। কিন্তু ও কিছুতে আসতে চাইছিল না। একটা সময় অধৈর্য হয়ে ওকে ফিরিয়ে নেওয়ার জন্য টানাটানি শুরু করি, আরও ছোটার চেষ্টা করছিল। থামল বিভান, আবার বলল, আমরা আসলে মারামারি করছিলাম না, একজন বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য টানাটানি করছিলাম, আর অন্যজন বাড়িতে না যাওয়ার জন্য নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ইন্সপেক্টর বোধহয় এবার একটু বিশ্বাস করলেন বিভানের কথা, তবুও তিনি রূপন্তীর পানে তাকিয়ে প্রশ্ন করলেন, উনি যা বললেন তা কি সত্যি? ঘোর কাটল রূপন্তীর, নয়তো এতক্ষণ বিভানের কথা শুনতে শুনতে সে ঘোরের মধ্যে চলে গিয়েছিল। একটা মানুষ এত মিথ্যা কিভাবে বলতে পারে? তারা নাকি লিভিনে ছিল, ঝগড়া করে বাড়ি ছেড়েছে, আবার ছাড়া লোকটার কষ্ট হচ্ছে, যে উঠতে বসতে রূপন্তীকে অপমান করতে পারলে শান্তি পায়, সেই লোক কিনা তার শূন্যতায় কষ্ট পাচ্ছে। এও কি বিশ্বাসযোগ্য? মেয়েটার হাসি পেল ভীষণ, তবে হাসল না সে। আপাতত বিভানের হ্যাঁতে হ্যাঁ মিলানোই তার জন্য শ্রেয়। বিভানের বক্তব্যের সাথে একমত না হয়ে উপনিজ মাথা ঝাঁকালো রূপন্তী, মুখে বলল, হ্যাঁ, সব সত্যি। বিভানের ওষ্ঠে সূক্ষ্ম হাসি রেখা ফুটে উঠল। সে রূপন্তীর পানে একবার তাকিয়ে আবার তাকালো ইন্সপেক্টরের পানে, তার দিকে একটু ঝুঁকে গিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমাদের মধ্যে ঝগড়া বিপদ এমন লেগেই থাকে, আমার দুজন কাছাকাছি এলে সব ঠিক হয়ে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ইন্সপেক্টর একটু কেশে উঠল, অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তবে আপনাদের দেখে তো এ দেশের মনে হচ্ছে না। কোন দেশ থেকে এসেছেন আপনারা? জি, বাংলাদেশ। উত্তরটা দিল রূপন্তী। ইন্সপেক্টর একটা কাগজ নিয়ে তাতে খসখস ধ্বনি তুলে কিছু লিখতে লিখতে বললেন, আপনাদের পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র প্রয়োজন, সাথে থাকলে এখনই দেখান, নয়তো আনার ব্যবস্থা করুন। বিভান এবং রূপন্তী পর্যায়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, তবে ইন্সপেক্টরটা যে ভালো বেজায় তা বলতেই হবে। বিভান চটপটে বলল, আমি কি একটা কল করতে পারি? অবশ্যই। ইন্সপেক্টরের অনুমতি পেয়ে চেয়ার থেকে উঠে গেল বিভান, আড়ালে গিয়ে কল লাগালো অ্যারিকের নাম্বারে। সেকেন্ড 2 না যেতে কল রিসিভ করলো সে, হন্তদন্ত হয়ে ওপাশ থেকে বলল, হ্যাঁ স্যার বলুন, আপনি কোথায়? এখনো বাড়ি ফিরেননি কেন? আমি পুলিশ স্টেশনে। চমকালো অ্যারিক। বিভান পুলিশ স্টেশনে কেন?
মদ খেয়ে আবার কারোর সাথে মারামারি করেনি তো, যার দরুন তাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হতেও পারে। মদ পেটে পড়লে তো এ লোক রীতিমতো আকাশে উঠতে শুরু করে। আরিক তবুও নিশ্চিত হতে শুধালো, পুলিশ স্টেশনে কেন? কোথায় কি হয়েছে স্যার? এত কথা বলার এখন সময় নেই। তোমার পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে এখানে আসবে, সাথে রূপন্তীরটাও। ও আমার সাথে আছে। ওর হোস্টেলে গেলেই ওর কাগজপত্রের সন্ধান পেয়ে যাবে। আরও কিছু কাজ আছে, মেসেজ করে দিচ্ছে, সে অনুযায়ী কাজ করবে। রূপন্তী আবার পুলিশ স্টেশনে কেন? এরিক এতক্ষণ ভেবেছিল বিভান মদ খেয়ে পাঁতলামি করায় পুলিশ ধরেছে, কিন্তু রূপন্তী কি করছে? এরিক কিছুটা অবাক সুরে প্রশ্ন করল, আর রূপন্তী পুলিশ স্টেশনে কেন? বললাম তো, অত কিছু বলার সময় নেই এখন। তোকে যা বলেছি তাই কর। আর হ্যাঁ শোন, জি স্যার। 10:30 কিংবা 11টার পরে এখানে আসবি। তার আগে কাগজপত্র সব খুঁজে পেরো, এই মুখ হবি না। এরিকের অবাকের মাত্রা বাড়ল। পুলিশ ধরেছে কোথায়, তাকে বলবে তাড়াতাড়ি যেতে, তা না বলছে 10:30 কিংবা 11টার আগে না যেতে। কেন, তখন কি হবে? এরিক কোনো প্রশ্ন করবে তার আগেই কল কাটল বিভান। বেচারা আরও কিছু সময় ভাবল বিষয়টা নিয়ে, কিন্তু পেল না কিছুই। জনমানবের কোলাহল কমে এসেছে। চারদিকটা ধীরে নীরব নিস্তব্ধতায় ঢেকে যেতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত 12টার অধিক। রূপন্তী এবং বিভান কেবলই ছাড়া পেল থানা থেকে। বিভানের আদেশ মোতাবেক এরিক রাত 11টায় এসেছিল পুলিশ স্টেশনে। তারপর সকল কাগজপত্র দেখিয়ে ছাড়া পেতে পেতে যতক্ষণ লেগেছে আর কি। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে রূপন্তী কারোর সাথে কোনো কথা না বলে পা বাড়ালো হোস্টেলের দিকে। বিভান কপাল কুঁচকাল, পেছন থেকে ডেকে শুধালো, কোথায় যাচ্ছ? রূপন্তী দাঁড়ালো না, হাঁটতে হাঁটতেই জবাব দিল, হোস্টেলে। বিভান এরিকের পানে তাকিয়ে ইশারায় তাকে চলে যেতে বলল। ছেলেটা চলে যেতেই বিভান পিছু নিল রূপন্তীর। মেয়েটার পাশে হাঁটতে হাঁটতে বলল, কিন্তু তোমার তো আমার সাথে বাড়ি যাওয়ার কথা ছিল। আমি তো আগেই বলেছি আপনার সাথে আমি যাব না। আচ্ছা, যেতে হবে না, তুমি বরং হোস্টেলে ফিরে যাও। তোমার জন্য শুভকামনা রইল। বিভানের নির্বিকার কণ্ঠস্বর। যে ছেলে রূপন্তীকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে মারামারি পর্যন্ত করলো, সে কিনা এখন বলছে হোস্টেলে ফিরে যেতে। কিঞ্চিত অবাক হলো মেয়েটা, তবে এ বিষয় নিয়ে তেমন একটা ভাবল না সে। হতে পারে পুলিশ স্টেশনের চক্কর লাগিয়ে মাথায় একটু সুবুদ্ধি হয়েছে, তাহে আর জবরদস্তি করা ছেড়ে দিয়েছে। নিজের ভাবনার মধ্যে রূপন্তী এসে পৌঁছালো হোস্টেলের সম্মুখে। কিন্তু এ কি, হোস্টেলের গেট আটকানো, আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। এখন কি হবে? তবে কি আজ হোস্টেলে ঢুকতে পারবে না সে? বিভান ওষ্ঠ প্রসারিত করল। রূপন্তীর পানে একটু ঝুঁকে গিয়ে বলল, রাত 11টার সময় হোস্টেল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দিয়েছে। এখন তাদের জোর গলায় আবার আম্মা বলে ডাকলো গেট খুলবে না। আর যদি খুলতেও আসে তো সেখানে বাধা দেওয়ার জন্য তো আমি আছি। থামল বিভান, ওষ্ঠ বাঁকিয়ে আবার বলল, আমার বাড়ি ফেরা ছাড়া তোমার হাতে আর কোনো পথ খোলা নেই শত্রুর মেয়ে। রূপন্তী অগ্নি দৃষ্টিতে তাকালো বিভানের পানে, অতঃপর এগিয়ে গেল গেটের পানে, গলা উঁচিয়ে ডাকলো কাউকে। কিঞ্চিত সময়ের মধ্যে হোস্টেলের দায়িত্বে থাকা নারীটা ছুটে এলেন। এত রাতে গেটের সম্মুখে রূপন্তীকে দেখিয়ে বিরক্ত হলো বোধহয়। কপাল কুঁচকে ইংরেজি বাক্যে শুধালেন, কি সমস্যা? রূপন্তী যেন একটু আশার আলো খুঁজে পেল। হড়বড়িয়ে এসে বলল, ম্যাম, আমি একটু বাইরে গিয়েছিলাম, ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছে। প্লিজ গেটটা একটু খুলুন, আমি ভিতরে যাব। এখন গেট খোলা যাবে না, তোমাদের রাত 11টার মধ্যে হোস্টেলে ফেরার কথা, কিন্তু এখন 12টার অধিক বাজে। মহিলা রুক্ষ কণ্ঠস্বর। অনুনয় শুরু করল রূপন্তী। প্লিজ আন্টি, ঢুকতে দিন না। এত রাতে আমি কোথায় যাব? ভিনদেশে আমি, এখানে আত্মীয় স্বজন কেউ নেই, রাস্তায় ঘুমানো সম্ভব না। মহিলার মায়া হলো বোধহয়, সে গেট খুলে দিয়ে বলল, ভিতরে এসো। রূপন্তীর ওষ্ঠে হাসি ফুটে উঠল। পেছন ফিরে বিভানের পানে তাকিয়ে একটা ভেঙচি কেটে ভেতরে ঢুকল সে। কিন্তু বিপত্তি বাঁধল রেজিস্টার খাতাটা চেক করে। হোস্টেল থেকে বের হওয়া এবং ঢোকার সময় শিক্ষার্থীদের একটা রেজিস্টার খাতায় সই করতে হয়। ওই খাতার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীদের হিসেব রাখা হয়। হোস্টেলে দায়িত্বরত মহিলা সে খাতা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিলেন। রূপন্তীর নামটা খুঁজে বের করে বললেন, রূপন্তী, তুমি একটু আগে পুলিশ স্টেশনে ছিলে? রূপন্তী ঢুকিল। তার পুলিশ স্টেশনে যাওয়ার খবর এ পর্যন্ত চলে এসেছে। কে জানে সত্যি কথা বলার পর তাকে হোস্টেলে থাকতে দেবে কিনা। কিন্তু মিথ্যে বলেও তো লাভ নেই। এই মহিলা যেহেতু প্রশ্ন করেছে, তখন নিশ্চয়ই জেনে শুনিয়ে প্রশ্ন করেছে।
তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। মিনমিনিয়ে বলল, জি। মহিলা একটু সময় নিলেন, অতঃপর বললেন, তোমার জামা কাপড় আসবাবপত্র সব কিছুই তো একটা ছেলে এসে নিয়ে গেল। বলল তুমি পুলিশ স্টেশনে আছো, ওখানে কিছু কাগজপত্রের প্রয়োজন পড়বে, আর তারপর হোস্টেলে আর তুমি ফিরবে না। তোমার সাথে তো আমার কথা বলিও দিল সে। আমি যখন জিজ্ঞেস করলাম তুমি হোস্টেল ছাড়তে চাও কি না, বা তোমার আসবাবপত্র ওই ছেলেকে দিয়ে দেবো কি না, তুমি হ্যাঁ বলে দিলে। রূপন্তীর স্মরণে এলো পুলিশ স্টেশনে থাকতে বিভান হুট করে এসে তার কানের কাছে মোবাইল ধরেছিল। বলেছিল, যদি ছাড়া পেতে চাও তাহলে তাড়াতাড়ি হ্যাঁ বলে দাও। রূপন্তীও পুলিশের থেকে তাড়াতাড়ি ছাড়া পাওয়ার জন্য কোনো কিছু না ভেবে হ্যাঁ বলে দিয়েছিল। তখন তাহলে ব্যাপারটা এই ছিল? এই বদলোকের পেটে পেটে শেষ পর্যন্ত এই ছিল? রূপন্তীর এই মুহূর্তে নিজেকে অসহায় লাগলো ভীষণ। তবে সে চেষ্টা করতে চাইল। হোস্টেলের দায়িত্বরত মহিলার পানে তাকিয়ে বলল, তখন বিভিন্ন ঝামেলায় জড়িয়ে একটু বাধ্য হয়ে হোস্টেল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল, কিন্তু এখন সেসব সমস্যাটা মিটে গেছে ম্যাম। আমাকে যদি আবার হোস্টেলে ফিরে আসার একটা সুযোগ দিতেন খুব উপকৃত হতাম। তাছাড়া আমার মালামাল নিয়ে গেছে, বেশিক্ষণ তো হয়নি। আমার রুমটা তো এখনও খালিই পড়ে থাকার কথা। তবুও সব কিছুর একটা নিয়মকানুন রয়েছে। যখন ইচ্ছে তুমি হোস্টেলে আসবে, যখন ইচ্ছে আবার বেরিয়ে যাবে, তা তো হবে না। মহিলার কিছুটা রুক্ষ কণ্ঠস্বর। অনুনয় শুরু করলো রূপন্তী। হাত জোর করে বলল, এমনটা আর কখনো হবে না ম্যাম। এই প্রথম, এই শেষবার। দয়া করে আমাকে আমার রুমে থাকতে দিন। এই দেশে আমার আত্মীয় স্বজন কেউ নেই যে তাদের কাছে থাকবো। এত রাতে একা একটা মেয়ে, আমি কোথায় যাব আপনিই বলুন। মহিলার হৃদয়ে ফের দয়া হলো বোধহয়। চোখ মুখ থেকে রুক্ষতার ভাব সরে গিয়েছে অনেকটাই। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে তাদের পানে এগিয়ে এলো বিভান। নিজের কণ্ঠ স্বাভাবিক রেখে হোস্টেলের দায়িত্বরত মহিলাকে বলল, আপনাকে মিথ্যে বলছে ম্যাম। এদেশে ওর আত্মীয় স্বজন রয়েছে। এই তো আমি আছে। এদেশে আসার পর ও আমার বাড়িতেই থাকতো। এমনকি কিছু সময় পূর্বে ও ওর সকল মালামাল নিয়ে আমার বাড়িতে গিয়েছিল। তারপর হঠাৎ কি হলো, আমার হোস্টেলে চলে আসতে চাইলো। মহিলা এই পর্যায়ে রেগে গেলেন। চড়া গলায় বললেন, আজকাল হোস্টেল নিয়েও মুডসুইং হওয়া শুরু করেছে নাকি তোমাদের? ইচ্ছে হলে চলে যাবে, আবার কয়েক ঘন্টা পর যদি মনে হয় তোমার হোস্টেলে ফিরে আসা প্রয়োজন, তখন ফিরে আসবে। এটা কি কোনো মজার বস্তু পেয়েছো নাকি? যেখানে গিয়েছিলে সেখানে যাও। এই হোস্টেলে আর তোমার জায়গা হবে না। ম্যাম উনি তোমাকে যেন আর এই হোস্টেলের আশেপাশে না দেখি। কথাটা বলে হনহন করে চলে গেলেন সে মহিলা। রূপন্তী ক্রোধের পারদ যেন বাড়ল ধপধপ করে। এই পুরুষ তাকে হোস্টেল থেকে তো বের করলই, এখন এখানে ফেরার সকল পথ বন্ধ করে দিল। রূপন্তী কটমট করে তাকালো বিভানের পানে, দাঁতে দাঁত চেপে শুধালো, এবার হয়েছে আপনার শান্তি? ঠান্ডা হয়েছে আপনার কলিজা? বিভান ওষ্ঠ প্রসারিত করে হাসল, দুই দিকে মাথা নাড়িয়ে জবাব দিল, ভীষণ, একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেছে কলিজাটা। কথাটা বলে একটু থামল বিভান। ফের বলল, অনেক রাত হয়েছে, এখানে সমনষ্ট না করে বাড়িতে চল এখন। রূপন্তী নড়ল না। এখনও একইভাবে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে বিভানের পানে। ছেলেটা আভ্রু কুচকাল, আশেপাশে একবার নজর বুলিয়ে বলল, এখনো যাওয়ার ইচ্ছে নেই? রাস্তায় ঘুমাবে? আচ্ছা, তবে রাস্তায় ঘুমাও। পরে মাঝরাতে মাতাল এসে যখন তোমাকে একটু ভালোবাসতে চাইবে, সঙ্গ দিতে চাইবে, তখন কিন্তু আমার বাড়িতে ফিরতে পারবে না। মাতালদের সাথে তাদের বাড়ি চলে যাও, ঠিক আছে? রূপন্তী ক্রোধে ফোঁসফোঁস ধ্বনি তুলল। অতপর বিভানকে রেখে হনহন করে সে বেরিয়ে গেল হোস্টেল থেকে। বিভান হাসল, মেয়েটার পিছু হাঁটতে হাঁটতে বলল, সেই তো আমার সাথে আমার বাড়িতেই যেতে হলো শেষমেশ। শুধু শুধু এত কাহিনী করলে, পুলিশ স্টেশন পর্যন্ত নিলে আমাকে। রূপন্তী চেঁচিয়ে উঠে বলতে ইচ্ছে হলো, এত কাহিনী আমি করেছি নাকি আপনি করেছেন? প্রথমে অপমান করে বাড়ি ছাড়া করলেন, তারপর আধিক্যতা করে আবার ফিরিয়ে নিতে এলেন। আমি যখন ফিরতে চাইলাম না তখন শুরু করলেন টানাটানি। টানাটানির এক পর্যায়ে শুরু করলেন মারামারি। তারপর দুজনেই পুলিশ স্টেশনে, সেখান থেকে অনেক কষ্টে ছাড়া পেলাম। এখন আবার হোস্টেল ছাড়া করলেন। আপনি চাচ্ছেনটা কি? হ্যাঁ, মনে মনে এত কথা বললেও মুখে কিছুই বলল না মেয়েটা। এখন তার কিছু বলা মানে বিশাল একটা ঝগড়ার সৃষ্টি। মারামারি লেগে যেতে পারে আগের বারের ন্যায়। তারপর দেখা যাবে আবার তাদের পুলিশ ধরে নিয়ে গেছে। এবার আর মিথ্যে বলেও ছাড়া পাওয়ার সুযোগ থাকবে না।
রূপন্তী তাই চুপচাপ কোনো বাক্য ব্যয় না করে হাঁটা লাগালো বিভানের বাড়ির উদ্দেশ্যে। কিছু সময়ের বিলুপ্তি ঘটিয়ে বিভানের বাড়িতে এসে পৌঁছালো রূপন্তী এবং বিভান। রূপন্তী কোনো দিকে না তাকিয়ে অনেকটা রাগের বশে নিজের পায়ের জুতো জোড়া পা থেকে খুলে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে ঢুকলো গৃহের ভেতরে। বিভান তার পেছনেই ছিল। তপ্ত নিঃশ্বাস ফেলল বেচারা। নিচে ঝুঁকে রূপন্তীর জুতো জোড়া হাতে তুলে নিল সে। বেশ সুন্দরভাবে তা গুছিয়ে রাখলো দরজার পাশে থাকা জুতার তাকে। অতঃপর নিজের পায়ের জুতা জোড়াও খুলে নিল বিভান, রাখলো রূপন্তীর জুতার পাশে। পাশাপাশি জুতা 2 জোড়া রেখে বিভান হঠাৎই লক্ষ্য করলো তার জুতার থেকে রূপন্তীর জুতা বেশ ছোট। এ যেন বোয়াল মাছের পাশে পুঁটি মাছ। তবে এক জোড়া বড় পুরুষালী জুতার পাশে ছোট মেয়েলি জুতা খারাপ লাগছে না, কেমন একটা রোমান্টিক অনুভূতি দিচ্ছে। বিভান কিঞ্চিত সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জুতা 2 জোড়া দেখল। ওষ্ঠের কোণে তার ভেসে উঠল সূক্ষ্ম হাসি রেখা। তবে ওই স্থানে দাঁড়িয়ে খুব বেশি সময় নষ্ট করল না সে। দ্রুত পা চালিয়ে এলো ভেতরে। যার জন্য এত তাড়াহুড়ো করে ভেতরে আসা তাকেই তো দেখা যাচ্ছে না কোথাও। বোধহয় নিজের কক্ষে চলে গেছে সে। হতাশ হলো বিভান। পা চালিয়ে গিয়ে দাঁড়ালো রূপন্তীর কক্ষের সম্মুখে। হাত তুলে দরজায় 2টা আঘাত করে বলল, রূপ। একবার ডেকে থেমে গেল বিভান। ভেতরে ভেতরে কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল বেচারা। এই নামে তার রূপন্তীকে ডাকা বোধহয় ঠিক হয়নি। যত যাই হোক, তার সাথে এখনও মেয়েটার ঝগড়া ব্যতীত আর কোনো সম্পর্ক নেই। এই সময় এমন নামে ডেকে মেয়েটাকে ছুটিয়ে দেওয়া বা তার মনে সন্দেহ সৃষ্টি করার কোনো মানেই হয় না। একটু সময় নিয়ে নিজেকে সামলে নিল বিভান। ফের দরজায় টোকা দিয়ে ডাকল, রূপন্তী, রূপন্তী। স্বল্প সময়ের মধ্যে দরজাটা খুলে গেল। রুক্ষ কণ্ঠে রূপন্তী শুধালো, কি হয়েছে, ডাকছেন কেন? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান। কণ্ঠ স্বাভাবিক রেখে জবাব দিল, সেই দুপুরে যে খেয়েছে, এখন অব্দি আর কিছুই খায়নি। রান্না করো কিছু একটা, ক্ষুধা লেগেছে ভীষণ। থামল বিভান। আমতামতা করে ফের বলল, খিচুড়ি বানাও, আর সাথে ইলিশ মাছ ভাজা। ফ্রিজে কতগুলো ইলিশ মাছ এনে রেখেছে। রূপন্তীর ক্রোধ বাড়ল আরো। তাকে কি পেয়েছেটা কি ওই লোকটা? জোর জবরদস্তি করে এ বাড়িতে তাকে নিয়ে এসে এখন রান্না করাবে ভেবেছে। সে গুড়ে বালি, না খেয়ে থাক তবুও সে রান্না করবে না। মেয়েটা দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, আমি পারবো না, নিজের রান্না নিজে করে খান। কথাটা বলে পরপর কক্ষের দরজাটা ঠাস করে আটকে দিল রূপন্তী। বিভান হাত উঠিয়ে মেয়েটাকে আরেকবার ডাকতে গিয়েও থেমে গেল। এমনি বেশ বুদ্ধি খাটিয়ে জোর জবরদস্তি করে মেয়েটাকে এ বাড়িতে এনেছে সে। আজ অন্তত তার চুপ থাকা উচিত। রূপন্তী ক্রোধ ঠান্ডা হওয়ার জন্য হলেও একটু সময় দেওয়া উচিত, নয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। বিভান আর ডাকলো না রূপন্তীকে। নিঃশব্দে সে চলে গেল নিজ কক্ষে। আজ রাতটা ওই নুডলস বা পাস্তা দিয়ে চালিয়ে দেওয়া যাবে। রাত বেড়েছে কিছুটা। চারদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে পুরোপুরি। বাইরে নিশাচর প্রাণীদের মৃদু স্বরে চিৎকার চেঁচামেচি ব্যতীত শোনা যাচ্ছে না আর কিছুই। রূপন্তী বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তখন তো বেশ চড়া গলায় বিভানকে বলে দিয়েছিল সে রান্না করতে পারবে না। কিন্তু এখন তার নিজেরই ক্ষুধা লেগেছে ভীষণ। পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছে। সেও সেই দুপুরে যে খেয়েছিল, তারপর আর খাওয়া দাওয়া করার সুযোগ হয়নি। পুলিশ স্টেশনে নিশ্চয়ই তাদের খাওয়ার জন্য নিয়ে যায়নি। তাছাড়া বিভান তখন বলল ক্ষুধার কথা, তার জন্য এখন মায়া লাগছে। হাজার হলেও মানুষ তো। রূপন্তী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কক্ষ থেকে বেরিয়ে এলো রান্নাঘরে। ফ্রিজ খুলে দেখলো সত্যিই সেখানে ইলিশ মাছ রাখা আছে। মেয়েটার ভাবল না তেমন, নিজভাবেই রান্না শুরু করলো খিচুড়ি আর ইলিশ মাছ। প্রায় ঘন্টা দেড়েক সময় নিয়ে নিজের রান্না শেষ করলো রূপন্তী। টেবিলে সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে গেল সে বিভানের কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে বন্ধ দরজার আঘাত করে ডাকল, বিহান ভাই, বিহান ভাই। ভেতর থেকে সাড়া শব্দ পাওয়া গেল না কোনো। বোধহয় ঘুমিয়েছে লোকটা। রূপন্তী আবার ডাকলো তাকে। এবার একটু কণ্ঠ উঁচিয়ে বলল, বিহান ভাই, বিহান ভাই। কিছুটা সময় গড়াতেই বিভান দরজা খুলল হন্তদন্ত হয়ে। হড়বড়িয়ে বলল, কি হয়েছে, কিছু বলবে? রূপন্তী চোখ তুলে তাকালো বিভানের পানে। অমনি থমকে গেল বেচারি। উস্কো শুষ্কো চুল, ছেলেটার চোখ মুখ ফোলা ফোলা, শরীরে জড়ানো একটা কালো রঙের টি শার্ট আর 3/4 প্যান্ট। চোখ দুটো কিঞ্চিত লাল। বোধহয় মাত্রই ঘুম ভেঙেছে তার। রূপন্তীর হৃদস্পন্দন গাঢ় হলো। এক দৃষ্টিতে সে চেয়ে রইল বিভানের পানে। তবে তার এই চেয়ে থাকাটা দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ বিশ্রী একটা গন্ধ নাকে লাগতে ঘোর কাটল মেয়েটার। রূপন্তী নাক উঁচু করে গন্ধটা শুকলো, অতপর বলল,
আপনি আবার সিগারেট খেয়েছেন? কি বৃষ্টি গন্ধ, বমি আসছে আমার। বিভান 2 হাতে নিজের টি শার্টটা একটু পরে তুলে গন্ধ শুকলো, অতপর থমথমে কণ্ঠে শুধালো, বাজে কথা না বলে কি বলতে এসেছিলে তাই বলো। খিচুড়ি বানিয়েছি, তাড়াতাড়ি খেতে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। বিভান খুশি হলো ভীষণ, তবে নিজের খুশি সে প্রকাশ করলো না রূপন্তীর সম্মুখে। আগের মতোই থমথমে চোখ মুখে এসে বলল, তুমি যাও, আমি আসছি। রূপন্তী চলে গেল। বিভান আবার ঢুকলো কক্ষের ভেতরে। দ্রুততার সাথেই নিজের টি শার্ট পরিবর্তন করলো, দাঁত ব্রাশ করলো ভালোভাবে, অতপর নিজেকে বেশ পরিপাটি করে সে বেরিয়ে এলো বাইরে, গিয়ে বসলো খাবার টেবিলে। রূপন্তী আগে থেকে প্লেটে বেড়ে রাখা খাবার বাড়িয়ে দিল তার পানে। বিভান একটু সময় নিল, ইতস্তত করে সে প্রশ্ন করল, এখনো কি সিগারেটের গন্ধ আসছে আমার শরীর থেকে?